বাবা যে জন এই গৌরীর প্রতি অনুরাগ হয়, যে জনার গৌর রূপকে দর্শন করতে পারে, গৌরকে ভালোবাসতে পারে, আমার গৌর হরির প্রতি যাহার একবার অনুরাগের সৃষ্টি হয়, সে কখনো আর ঘরে থাকতে পারে না। আজকের এই আসর তার প্রমাণ। দেখো, আপনাদের মাঝে আমার গৌর অনুরাগ আছে বলে আপনারা কিন্তু এই ঘরে থাকতে পারেননি। ওই ঘর হতে ছুটে এসেছেন কৃষ্ণ নামে গৌর কথা, কৃষ্ণ কথা শুনবার নিমিত্তে। বাবা, ঠিক এমনি ভাবে অনেক রাজা, অনেক মহারাজা তাদের রাজত্বকে ছেড়ে আবার গৌর রূপে পাগল হয়ে ঘরের বাহির হয়ে গিয়েছিলেন। দেখো, তার প্রতি প্রত্যক্ষ প্রমাণ যেমন রাজশাহী নরোত্তম দাস, বাবা নরোত্তম দাস, তিনি কিন্তু জমিদারের ছেলে ছিলেন। সেই জমিদারের ছেলে হয়ে জমিদারিত্বকে ত্যাগ করে আবার ভগবানকে পাওয়ার আসে সে পথে পথে ঘুরে বেরিয়েছে। শুধু তাই না, চাঁদ কাজী যিনি ছিলেন মুসলমান,
ভালোবেসে তিনি সদা সর্বক্ষণ কেঁদেছে। আবার এই যে রুমু গোস্বামী, রঘুনাথ গোস্বামী, সনাতন গোস্বামী, তারাও কিন্তু আমার গৌর প্রেমে পাগল হয়ে, গৌর রূপে পাগল হয়ে তারাও তাদের ওই থাকা ঘরকে ত্যাগ করে পথে পথে পাগলের ন্যায় ঘুরেছে। বাবা, আজ আমরা যাকে সনাতন গোস্বামী বলে জানি, যে সনাতন গোস্বামী আমরা চিনি, এই সনাতন গোস্বামীকে, এই সনাতন গোস্বামী পূর্ব পরিচয় কি? এই সনাতন গোস্বামী ছিল একজন মন্ত্রী। তিনি রাজা হোসেন শাহের আমলে, রাজা হোসেন শাহের মন্ত্রিত্বের পদে চাকরি করতেন। বাবা, সেই মন্ত্রিত্বকে ত্যাগ করে সনাতন গোস্বামী একদিন পথের কাঙাল হয়ে গেলেন। কেমন করে? একদিন রাজা হোসেন শাহ সনাতন গোস্বামীকে ডেকে পাঠালেন। তখন সনাতন গোস্বামীর নাম ছিল সাকর মল্লিক। সাকর মল্লিককে একদিন ডেকে পাঠালেন, ডেকে ডেকে বললেন, সাকর, শুনেছি আমার রাজ্যে একজন গৌর হরি নামে কেউ একজন এসেছে। সাকর, তুমি গোপনে গিয়ে দেখো সে কি আমার রাজ্যের কোনো ক্ষতি করতে এসেছে, সে কি সত্যিই কোনো মহাপুরুষ, নাকি আমার রাজ্যে কোনো গুপ্তচর এসেছে। একবার গোপনে গিয়ে তুমি খবর নিয়ে এসো। তখন সাকর মল্লিক কি করল? ঝড় বৃষ্টি বাদল, এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় আর কেউ বেরোচ্ছে না। কিন্তু সে তো রাজামশাইয়ের চাকরি করে, রাজা যা বলবে তাই তো তাকে মেনে চলতে হবে। এবার রাজা বলেছি খবর আনতে আনতেই হবে। সে ওই ঝড় বাদলের বৃষ্টির রাতে ঘোড়ার পিঠে চেপে সারা নবদ্বীপ ধামে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমার গৌর হরির দেখা পায়। এমন সময় ঘরে ফিরে আসবে, হঠাৎ দূর থেকে দেখছে শ্রীবাসী রাঙিনার কপাট বন্ধ করা। হয়তো শ্রীবাসী রাঙিনায় কোনো কারণ আছে যে কারণে কপাটটা বন্ধ করা আছে। এই ভেবে গোপনে আস্তে আস্তে সাগর কি করলো, ওই কপাটের দ্বারে গিয়ে কান পেতে শুনছে যে ওই ঘরের মাঝে কি যেন আলোচনা করা হচ্ছে। আমার গৌর হরিকে ঘিরে ঘিরে সমস্ত ভক্তগণ যেন হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে হরিনামে করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
কথায় বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেমের উপজয়। যেজন সাধু সঙ্গ করে সেজনাই একমাত্র বুঝতে পারে। গিয়েছিল গৌর হরির খবর আনতে, যখন ওই হরি নাম সকলের করণে গিয়ে বসেছে, শ্রীবাসীর ঘরের দরজাকে ধাক্কা মেরে খুলে দৌড়ে গিয়ে আছাড় খেয়ে পড়েছে গৌর হরির চরণে। গৌরী গৌর হরি একই নামে তুমি আমায় শ্রবণ করালে গো। জীবনে আমি অনেক নাম শ্রবণ করেছি, কিন্তু এমন দশা তো কখনো আমার হয়নি। আজ এই
বলো না তুমি কি সেই? যদি তুমি সেই হয়ে থাকো তোমার চরণে আমার একটু জায়গা দাও গৌরী। তবে তোমার কাছে আমার 3টি প্রশ্ন আছে, এই 3টি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, আমি কে বলতে পারো? তুমি যদি সেই ভগবান হয়ে থাকো তোমায় বলতে হবে, বলো আমি কে? গৌর হরি বলছে শুধু তুমি কেন, এই জগতে আমরা যত জীব আছি সবাই আমরা নিত্য কৃষ্ণ দাস। তুমি যে কৃষ্ণের দাস, এটাই তোমার পরিচয়। আমার 2য় প্রশ্ন, গৌর হরি এই জগতে সবাই আমরা দুঃখ কষ্ট ভোগ করি, এই আসলে এমন কোনো লোক নেই যে বলতে পারবে যে আমার কোনো দুঃখ নাই, এমন কেউ আছে? সবারই দুঃখ আছে। তাহলে গৌরী হে কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করি, এই প্রশ্নের উত্তর দাও। গৌর হরি আবার বলছে, ওরে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, তাদের বলে আমরা নিত্য কৃষ্ণ দাস। জীব যখন এই কথা ভুলে যায় তখন এই অনিত্য সংসার, অনিত্য মায়া আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়। প্রভু আমার 3 নম্বর প্রশ্ন, কিভাবে আমরা মুক্তি পাবো বলে দাও। গৌর হরি আমার বলেছে, তুমি যদি বুঝতে পারো আমরা নিত্য কৃষ্ণ দাস, যেদিন তোমার হৃদয়ে ভাবনা হবে, সেদিন যদি সাধু গুরু বৈষ্ণবের চরণে নিজেকে বিলিয়ে দিতে পারো, সেদিন তুমি মুক্ত হতে পারবে। সাগর আর দেরি করল না, আমার গৌর হরির চরণে খানা দড়াই ধরে বললেন, গৌরী হে তোমার চরণে জায়গা দাও, আজ থেকে তুমি আমার দীক্ষা গুরু, তোমার কাছে আমি দীক্ষা দেব, তুমি আমার দীক্ষা দেবে। গৌর হরি আমার দীক্ষা দিলে, কৃষ্ণ নামের দীক্ষা দিলে, বললেন গৌরী হে তুমি আমায় আশীর্বাদ করো। গৌর আমার আশীর্বাদ করলেন, সাগর তোমায় আমি দীক্ষা দিলাম কৃষ্ণ নামের দীক্ষা, তুমি কৃষ্ণ নাম করিতে করিতে যেদিন তোমার নামের যেদিন তোমার প্রতি কৃপা হয়ে যাবে, সেদিন ওই ভগবান তোমায় আপনা হতে ধরা দেবে। আমি বলে দিলাম। সেদিন সাগর বলল, আমার চাই না এই মন্ত্রিত্ব, আমি চাই না আর মন্ত্রিত্বের কাজ করতে, আমি চলে যাব সেই বৃন্দাবন ধাম। সেদিন হতে ওই সাগরের নাম দিলেন সনাতন। বললেন, সাগর আজ হতে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, বৃন্দাবনে গিয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, একদিন তুমি ঠিকই কৃষ্ণের দেখা পাবে। এবার বাবা, যার কোনো ধনের অভাবে ছিল না, মন্ত্রিত্বের পদে চাকরি করতো, টাকা পয়সার অভাব ছিল না, গৌরী প্রেমে পাগল হয়ে মন্ত্রিত্বের পদকে ত্যাগ করে এবার সাগর বৃন্দাবনে গিয়ে কি করলে, একটি ছোট্ট কুটির তৈরি করলেন। ওই ছোট্ট কুটিরে সে সদা বসবাস করত।
কি করতো, ওই বৃন্দাবনে ভিক্ষা মাগতো। মা, ওই বৃন্দাবনে চাল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়, আটা। তো সনাতন আটা ভিক্ষা করে এনে যতটুকু আটা পেত জল দিয়ে গোলাইয়ে কি করত, গোলা রুটি ভাজত। ওই ভাজতে গিয়ে এই পিঠ দিত, পোড়া হয়ে যেত, ওই পিঠে তাপ দিত, পুড়ে যেত। ওই সনাতন কি করতো, ওই বৃন্দাবনের পাতা লতা পাতা এনে শাক তৈরি করে শাক ভাজি করতো। কিন্তু শাকে যে লবণ দেবে, ওই লবণ কেনার মতো তার পয়সা ছিল না, সামর্থ্য ছিল না। ওই লবণ ছাড়া শাক আর ওই পোড়া রুটি আমার গোবিন্দকে প্রতিনিয়ত সেবা দিত। মদন গোপাল বলে ডাকতো আমার গোবিন্দকে। এমনি ভাবে প্রতিদিন ওই পোড়া রুটি আর লবণবিহীন শাক আমার গোবিন্দের সেবায় দেয়। তারপর ওই সনাতন নিজে সেবা করে। একদিন সনাতন ঘুমিয়েছে, মদন গোপাল ভগবান আমার, মদন গোপাল আমার সাগরকে ডেকে ডেকে বলছে, সনাতন, ও সনাতন, দেখো আমি এসেছি। সনাতন বলছি, কে তুমি? বলছো কেন? তুমি যাকে পাবার আসে প্রত্যেকদিন বিভোর হয়ে রাখো, আমি যে সে। ও মদন গোপাল, তুমি এসেছো। প্রভুগণ, তুমি এসেছো। বলো বলো, আমি তোমাকে কি সেবা দিতে পারি বলো, আমি তোমার জন্য কি করতে পারি বলো। সেদিন মদন গোপাল কেঁদে কেঁদে বলছি, সনাতন, তুমি আমাকে পোড়া রুটি খাওয়াও, পোড়া রুটি সেবা দাও, তাতে আমার দুঃখ নাই। কিন্তু ওই লবণবিহীন শাক, ওই লবণবিহীন শাক যে সেবা করতে আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। সনাতন, তুমি যদি কাল আমার সেবা দাও, ওই শাকে একটু লবণ তুমি দিও। সনাতন বলছে, মদন গোপাল, ওই শাকে লবণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। লবণ যে ক্রয় করবো এমন পয়সা তো আমার কাছে নাই, আমি কি করব? সনাতন কেঁদে কেঁদে বলছে, মদন গোপাল, আজ তুমি বলছো তোমার লবণবিহীন শাক ভালো লাগে না, কাল তুমি বলবে ওই পোড়া রুটি আমার ভালো লাগে না, পরশু তুমি বলবে আমার রাজভোগ দাও। কিন্তু মদন গোপাল, আমি যে বড় দিনহীন কাঙাল, আমি যে তোমায় এত ভালো ভালো সেবা দিতে পারবো না। ও গোপাল, যাও যাও, চলে যাও তুমি। তোমার যে ভক্ত তোমার রাজভোগ সেবা দিয়ে ডাকতে পারে, ডাকে তুমি তার কাছে চলে যাও। আমি তো ভালো ভালো সেবা তোমায় দিতে পারবো না, তাই আমি তোমায় রাখতেও চাই না, তুমি চলে যাও। মদন গোপাল বলছে, ঠিক তো, তুমি আমায় দাঁড়িয়ে দিচ্ছ, আমি চলে যাচ্ছি। জন্ম জন্মান্তরে ধরে আমি চলে যাব, আর ঘরে ফিরবো না, আর আমি তোমার কাছে আসবো না। মদন গোপাল চলে যাচ্ছে।
শান্ত ধুলাই ভরে গড়ি যাচ্ছে, ধুলাই ভরে গড়ি যাচ্ছে। কেটে বলছে মদন গোপাল তুমি তো চলেই যাবে, তুমি যাবার আগে আমার এইটুকু আশীর্বাদ করে যাও। তোমার শরণ আমার পাওয়া হলো না, তবে এইটুকু আশীর্বাদ আমার করো, আমি যেন তোমার ভক্তের শরণে আমি যেন থাকিতে যেন থাকিতে পারি, আমি যেন ভক্তের চরণে যেন
বাবা যে অনুরাগ নিয়ে ঘর হতে বেরিয়ে যায়, অনুরাগের টানে যে আমার ভগবানকে ডাকতে পারে, দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে ডাকতে পারে, তাহলে আমার গোবিন্দ আর দূরে থাকতে পারে না গো, তাকে যে দেখা দেয়। ঠিক এমন ভাবে যখন নদিয়ার মাঝে আবির্ভাব হয়েছিল, কেন হয়েছিল গৌর হরি আমার আবির্ভাব হয়েছিল, তার আরেকটি কারণ হচ্ছে নদিয়ার মাঝে একজন অহংকারী পুরুষ ছিল, মদন বলে তার নাম। ওই মদনের অহংকারকে চূর্ণ করবে বলে ভগবান আমার আবির্ভাব হয়েছিল। মদন ভেবেছিল যে আমি 5টি বাণীর অধিকারী, আমি 5টি বাণীর অধিকারী, 5টি বাণীর শক্তি আমার কাছে আছে, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু ওই মদন যখন আমার গৌর হরি রূপকে দর্শন করল, ওই রূপকে দর্শন করে মদনের দর্প যেন চূর্ণ হয়ে গেল। মদন মনে মনে ভাবলো, হায়রে এতদিন আমি আমার এই রূপকে নিয়ে বড়াই করেছি, আমার গৌর হরির সামনে আমার এই রূপ কিছুই নয়। আমি যে বড় ভুল করেছি, জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ভেতরে অহংকার করেছিলাম যে আমার মতো রূপবান, আমার মতো গুণবান, আমার মতো শক্তিশালী এই ত্রিজগতে আর একজন নেই। আমি অতি উত্তম পুরুষ, কিন্তু প্রভু আজ তোমার রূপকে দর্শন করে বুঝলাম তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তাই আমি আমার এই রাজ্যকে তোমার হাতে সমর্পণ করে আমি চলে যাব। যখন আমার গৌর হরির হাতে রাজ্যকে সমর্পণ করে দিয়ে মদন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, তখন কোনো এক নাগরিক ডেকে ডেকে বলছে, হে মদন, তুমি কি নিয়ে এসেছিলে, কি বা দিয়ে যাচ্ছ, আবার তুমি কি ফিরে আসবে কখনো? মদন সেদিন বলছে, ওহে নাগরিক, এই রাজ্যে বসন্ত করার মতো যোগ্যতা ক্ষমতা যে আমার কোনোটিই নেই, তাই আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। যদি আবার কোনোদিন এই রাজ্যে বসন্ত করার মতো যোগ্যতা ক্ষমতা অর্জন করতে পারি, আবার এই রাজ্যে আমি ফিরে আসবো। এবার গৌর হরির হাতে সমর্পণ করে দিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে আমার গৌর হরি নিলামে করে নিল, ওরে মদনের রাজ্য নিল, নিলাম হরি
যখন মজনের কাছে